আমি বললাম আমি একটা সংস্কারও মানি না, এতক্ষণ পর্যন্ত যতগুলো মানছিলাম এখন ওগুলোও মানি না, আরো যেগুলো মানি না তত আছে, একটাও মানি না। আপনি কি এটার জন্য ইলেকশন দেবেন না? এটলিস্ট আমরা এটা বলতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগ না বিএনপি না, কিছুটা এনসিপি, এটা উনি পরে বলছে, আমরা কিন্তু বলি নাই, এটা কিন্তু উনি বলছে, এটা আমাদের দোষ। আমি একটা প্রস্তাব দিতে চাই আপনার মাধ্যমে, ডক্টর ইউনূসের উচিত হবে এই সমস্ত যে অভিযোগগুলো ডাক্তার জাহেদ এবং বিএনপি একসাথে দিচ্ছে, এটাকে একসাথে করে আমাদেরও প্রয়োজনের সমর্থন নিয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, আমরা একটা নতুন সরকার করি, আর ডক্টর ইউনূস পদত্যাগ করে ডক্টর ইউনূস পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব গ্রহণ করুক, আরো অন্যান্য দলও যদি নিয়ে এটা জোট করুক। শুনেন, আমি আমার ভালো হবে, এটা ভালো হবে, ইটস আ ভেরি গুড সাজেশন, উনি ইলেকশন করুক, করে সংস্কার করুক। আমার কথা হচ্ছে এই কাদা ছোড়াছুড়ি, আমি ডাক্তার জাহেদের মতো একজন ব্যক্তি, এই কাদা ছোড়াছুড়িতে ঢুকাটা আমার পছন্দ না, কারণ আমি চাই যে আমাদের গ্রহণযোগ্য লোকের সংখ্যা খুব কম, আমাদের যোগ্য লোকের কোনো অভাব নাই। মঞ্জু ভাই খুব সুন্দর করে একদম মানে কি বলে পাঠাতনটা রেডি করছেন। আমি খালি আমাদের একজন দর্শকের সাহায্য নেই, নিজামুল হক সুমন ওনার নাম, ডক্টর জাহেদ, উনি বলতেছেন 16 বছর অপেক্ষা করেছে বিএনপি, 6 মাস অপেক্ষা করতে অসুবিধা কোথায়? ডক্টর ইউনূস কথা না রাখতে পারলে জনগণ তাদের বিপক্ষে যাবে। ডক্টর জাহিদুর রহমানকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে। ডক্টর জাহিদুর রহমান আগে পরের বিষয় নিয়ে আপনি যদি এই ব্যাপারগুলি একটু মনে রাখেন। আবারও একই প্রসঙ্গ, মাত্র 6 মাসের মধ্যে এমন কি হয়েছে? এবং আমি প্রশ্নটা করেছিলাম যে বিএনপির আসলে যদি ডক্টর ইউনূস আসলে কথা না রাখেন, বিএনপির আন্দোলন করে আসলে কোন সরকারকে হটানোর ক্ষমতা নাই বলে বিএনপি সবচেয়ে বেশি কনসার্ন। ক্ষমতা নেই আমি ঠিক বলছি না, মানে ডক্টর ইউনূস আসলে কিসের উপর ব্যাংক করছে সেটা বলি, তার আগে আমি মঞ্জু ভাইয়ের প্রশ্নটা একটু জবাব দিই। আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করছি, আমি এখনো মনে করি উনি থাকুন, উনি থেকে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে প্র্যাগম্যাটিকলি উনি এখন আর অনেক কিছু করা যাবে না, আমরা ওই জায়গায় চলে এসেছি। মানে এটা তো হয়, আমরা পরীক্ষায় ছোটবেলায় যেতাম, আমাদেরকে শিখাই দিত সরল অঙ্ক আগে করো না, করলে এটা যদি ঝামেলা বেঁধে যায় তাহলে কিন্তু পারবো না, তো করলো দুটো অঙ্ক মিললো না, তখন আমরা বসে নতুন করে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি আর কি করে যেতে পারি। এগুলো তো খুব বেসিক্স। উনি বিরাট স্বপ্ন নিয়ে এসছেন, বিরাট স্বপ্ন নিয়ে চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে, সময় নাই দেখাতে পারি, আসলে উনি আন্তরিকই ছিলেন না। দৈনিক সমকালে একটা রিপোর্ট এসছে যেখানে 121টা সংস্কার যেগুলো দলগুলোর কাছে পাঠানোই হয় না, এগুলো সরকারই করে ফেলতে পারে বলা হচ্ছে, এগুলোর কোনো খোঁজ খবর নাই। ডক্টর বদিউল আলম মজুমদার ওখানে অন রেকর্ড কথা বলেছেন, উনি ওনার সাথে কমিশনে আমি নিজে ছিলাম, আমার চেয়ারম্যান উনি। সো ওই আসল কাজ নাই, আমরা দেখছি। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে ওনাকে আমরা সমালোচনা আসলে এখনো করছি, উনি যাতে ওনার কোর্স অফ অ্যাকশন ঠিক করেন। সমালোচনা মানে এটা হাসিনার সমালোচনা না। আমি এখন এই কথা বলতে প্রস্তুত, 5 আগস্টের পর ডক্টর ইউনূস যদি দায়িত্ব না নিতেন, আমি বহুবার বলেছি, বহির্বিশ্ব বিশেষ করে ভারতের চাপ, আওয়ামী লীগের নানা রকম অপতৎপরতার বিরুদ্ধে আমাদের এত ভালো কিছু হতো না। এই টাইমটা উনি পার করে দিয়েছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি তো অলরেডি জানিয়েছেন যে উনি নাও থাকতে পারেন। এটা ট্রিক হোক বা উনি যদি সত্যি অভিমান করে চলে যেতে চান, আমাদের তো আসলে চলতে হবে, এবং আমাদের টার্বুলেন্ট টাইমটাও আমরা কাটিয়ে এসেছি। উই মাইট থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। আর আপনি যে কথাটা বলছেন বিএনপি, আসলে বিএনপি ভয়টা ভিন্ন জায়গায়। বিএনপির যে শক্তি আছে, আমি ধরুন বিএনপি রাস্তায় নেমে গেল নির্বাচন নিয়ে, ঢাকার রাস্তায় তারা বসে পড়লো যে আমাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, নাহলে আমি যাবো না, বিভাগীয় শহরগুলোতে হলো। মানে তাহলে সরকার আসলে বিএনপি কে কিভাবে হ্যান্ডেল করবে? সরকার কি শেখ হাসিনা হবে? ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো এখানে মাঠে মারাত্মক গোলাগুলি করবে, তারপরে তাদেরকে গায়েবী মামলা দেবে, জেলে নেবে, টর্চার করবে, এসব করবে? উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের নিজের সেই ইচ্ছাও আছে। তর্কের খাতিরে ধরে নিলাম শেখ হাসিনা হতে চাইলেন, ওনার সেই আদেশ এক্সিকিউট করার জন্য কি এই পুলিশ প্রস্তুত আছে? উত্তর হচ্ছে না। আমিও মনে করি হয়তো বিএনপি এটা ভাবছে যে ডেডলক যদি খুব বাজে হয়ে যায়, তখন কোনো না কোনো ধরনের ইন্টারভেনশন বা অন্য কিছু হয় কিনা, সম্ভবত তারা সেটা ভেবে থাকতে পারে। সেটা মাথায় রেখেই হয়তো তারা এখন মাঠে থাকার চেষ্টা করবেন এই বিবেচনা করে। কিন্তু সরকারকে নির্বাচনে বাধ্য করার মতো যথেষ্টের বেশি শক্তি পার্টি হিসেবে বিএনপির আছে, ওর মধ্যে জনগণ খুব বেশি কানেক্টেড হোক। ডক্টর জাহিদুর রহমান, এই ব্যাপারটা পরিষ্কার। আপনি আমাকে এই প্রসঙ্গে একটু আপনি আমার কথা বলেন। একই প্রসঙ্গে আমি মঞ্জু ভাইয়ের কাছেও শুনতে চাইবো, সেটা হচ্ছে এনসিপি এবং বিএনপির দাবির মধ্যে ফারাকের জায়গাটা যদি আমরা দেখি। এনসিপি কিন্তু ইলেকশন চায় না এরকম বলে না, ধরেন অন্য পার্টিগুলিও ইলেকশন চায় না এরকম বলে না। এনসিপির যদি আমরা ধরে নিই যে ডক্টর ইউনূসের পার্টি, সেই হিসেবে আমি বলতেছি, তারা বলতেছে কিছুটা সংস্কার করতে হবে, কিছুটা দেখানোর মতো বিচার করতে হবে। আপনি দেখেন সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই, বিএনপি সংস্কারের কথা বললে 31 দফা নামের একটি কুমিরের থানা 4 বার 7 বার 8 বার 49 বার দেখায়, সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে কোনো অসুবিধা নাই, সেইগুলির মধ্যে লাল 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 দাগ দিয়ে রাখছে। কেন? আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না, এটা আমার হাইপোথিসিস। সেই জন্য বিএনপি এই সংস্কারটা, যদি আজকে বিএনপি রাজি হইতো, জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ইলেকশন হয়ে যেত। বিএনপি যেহেতু প্রস্তুত না, মাঠ পর্যায়ে বিএনপির স্ট্রেংথ বিএনপি জানে না,
সেই জন্য বিএনপি এই সংস্কার, এনসিপির কারে দোষ, ইউনূস চায় না এবং অন্যান্য চাপ টাপ। দেখেন তারেক সাহেবও দেশে আসে নাই। আপনি যদি একটু বলতেন যে আমার হাইপোথিসিস হচ্ছে বিএনপি চায় না ইলেকশন আসলে। আচ্ছা আমি খালেদ ভাই আমি আপনাকে বলি, আপনি ধরেন ডক্টর ইউনূস, আমি বিএনপির একজন টপ লিডার, আমি বললাম আমি একটা সংস্কারও মানি না, এতক্ষণ পর্যন্ত যতগুলো মানছিলাম এখন ওগুলোও মানি না, আরো যেগুলো মানি না তত আছে, একটাও মানি না। আপনি কি এটার জন্য ইলেকশন দেবেন না? না, আমি দিব, কিন্তু মুশকিল হচ্ছে আচ্ছা এক নাম্বার খেয়াল করেন। জি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই, আমরা কাউকে ঘাড় ধরে সংস্কার মানা, মানে আমি ইভেন একজন কমিশন চেয়ারম্যান যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ার মেম্বার, তিনিও বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে তারা সংস্কার মেনে নিলে ইলেকশন হবে। সো সংস্কারের সাথে রিলেট করা হচ্ছে। বিএনপি বা আর কোন দল একটা সংস্কারও না মানার জন্য যে কনসিকুয়েন্স হতে পারে তার পাবলিক স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে, সেটা মেনে নিয়ে যদি সে সংস্কার না মেনে নিতে চায়, হু আর উই টু সে দ্যাট যে তোমাকে মানতে হবে? আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর রহমান, দেখেন ওরা আন্দোলন শুরু করছিল চাকরিতে কোটা নিয়া, যে আমি আর এখন বয়সও নাই, চাকরিতে আমি আর যাবো না। সেই আন্দোলনটাতে ওদেরকে যখন অকারণে মারা শুরু হইলো, তারপরে যখন এটা নৃশংসতার পর্যায়ে চলে গেল, তখন আপনি যে যার জায়গা থেকে এটার মধ্যে একটা অংশগ্রহণ করতে চাইছি। কিন্তু পাশাপাশি তো এইটাও চাইছি দেশটা আরেকটা হাসিনার কাছে না আসুক, পাশাপাশি তো এইটাও চাইছি একই রকম জায়গা থেকে না আসুক। এই জুলাই আগস্টে কিছুই থাকবে না, আপনার শুধু ক্ষমতা আছে, আপনি বিএনপি ডক্টর জাহিদুর রহমান, আপনি আমার কাছে এসে বলবেন একটা সংস্কার আমি মানি না, ইলেকশন তো আপনাকে দিতে হবে, এটাই করবেন আপনি? না খালেদ ভাই, আমি 5 তারিখের পর থেকে একটা একাডেমিক ডিবেট অনেকগুলো প্রোগ্রামে করেছি, এবং আমি এইটা যদি কোনোদিন কেউ ব্রডার স্কেলে করতে চায় আমি তার সাথে করতে প্রস্তুত আছি। সেটা হলো সংস্কার বলে কনস্টিটিউশনাল বা লিগ্যাল কতগুলো জিনিস স্ট্রাকচার ঠিক করে আমরা যদি মনে করি শেখ হাসিনা ঠেকানোর পথ বন্ধ হবে, এটা আটার স্টুপিডিটি। আমি স্টুপিডিটি শব্দটা জেনে শুনে বলছি, and I can debate with anybody। গত 20 বছর থেকে পৃথিবীতে আলোচনা হচ্ছে, আমি একটা বিখ্যাত বইয়ের উদাহরণই দিই, 16 সালে সম্ভবত বেরিয়েছে সেই বিখ্যাত বই হাউ ডেমোক্রেসিস ডাই, লেভিটস্কি আর জিবলাতের। তারা দেখিয়েছেন কিভাবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দেশে দেশে স্বৈরতন্ত্র আসছে। 2006 সালের পর থেকে ডেমোক্রেটিক ডিক্লাইন চলতেছে পৃথিবীতে। ইউরোপের মাটিতে নিও ফ্যাসিস্ট পার্টি, ইটালিতে ব্রাদার্স অফ ইটালি ক্ষমতায় এসেছে, জার্মানিতে এএফডি, আপনি যে দেশে ছিলেন দীর্ঘদিন, এএফডি ডাবল সিট পেয়েছে। এগুলো সবই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হয়েছে। তো আমরা যদি মনে করি এটার মাধ্যমে হাসিনাকে করব, তখন আমার কাছে মনে হয় যে এই ওভার এস্টিমেট করার মধ্যে কোনো প্রবলেম আছে। আমি আপনার বক্তব্যের সাথে একদম একমত, কিন্তু আমি মনে করি মাত্র 2টা সংস্কার, যে সংস্কারের লিস্ট নিয়ে আমি বসছি, সেই 2টা সংস্কার হলে বাংলাদেশের রাজনীতির 53 বছরে বেশি সংস্কার হবে। একটা হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, জীবনেও না, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবেন না। আমার এই 2টা দেন, এই 2টার ব্যাপারে আমি আপনার সাথে এটা নিয়েও দ্বিমত করি, একমত হতে পারে তারা। একটা উদাহরণ দিই তাহলে। বিজেপি ক্ষমতায় আসার আগে 14 সালে 4 থেকে 14 কংগ্রেস ক্ষমতায় ছিল। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে 4-এ যখন প্রথম জিতলো, তখন সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবে, উনি কংগ্রেস প্রধান। এই আলাপ হলো, বিজেপি সরগোল শুরু করলো, উনি তো জন্মগতভাবে ভারতীয় না, কিভাবে সে প্রাইম মিনিস্টার হয়, এন্ড শি ডিড ব্রিলিয়ান্টলি, শি ডিসাইডেড যে তিনি প্রাইম মিনিস্টার হন নাই। ওই 10 বছর ভারতের প্রাইম মিনিস্টার কি মনমোহন সিং ছিল? আমরা একটু ভালো মতো খোঁজ খবর করলে জানি। সুতরাং আমরা যদি মনে করি এগুলো করলে হবে, আমি আবারও বলছি, প্লিজ খালেদ ভাই ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, এগুলো করা যাবে না, করতে হবে না, আমি তা বলছি না। কিন্তু আমি ভারতের উদাহরণটা দিয়ে দেখলাম 10 বছর ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আসলে ছিলেন সোনিয়া গান্ধী, প্রতিষ্ঠিত। ওকে ডক্টর রহমান, আপনার সাথে কথা বলতে খুবই আনন্দদায়ক। আমি বরং এখনকার ভারতের দিকে আপনার দৃষ্টি দিই। অমিত শাহ বিজেপির প্রধান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার ফলে হয়েছে কি সবকিছু গোপালগঞ্জে যায় নাই, কিছু কিছু ফরিদপুর মানে পটুয়াখালীও গেছে। তো কিছু কিছু পটুয়াখালী যাওয়ার পরে এই যে ক্ষমতাটার একটু হলেও ভাগ হয়, একজন হযরত হয়ে ওঠেন না, এইটারও একটু দরকার আছে। যাই হোক, আপনার কথা আমি শতভাগ আমি আপনার মানলাম। আমরা একটু শেষ প্রসঙ্গের দিকে যাইতেছি।